শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দিল্লি বসেই ক্ষমতাচ্যুত ও বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তবে এই প্রথম নয়, এর আগেও চট করে দেশে ঢোকার ঘোষণা দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন সীমান্তের আশেপাশেই আছেন। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। প্রায় বছরখানেক আগে দেয়া সেই ঘোষণার পরও তিনি চট করে সীমান্ত পার হননি। তবে এবার রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা যখন জানালেন তিনি ডিসেম্বরে ফিরে আত্মসমর্পণের কথা ভাবছেন, এরপরই দেশের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। সরকার, সরকারি দল বা বিরোধী দল সব দিক থেকেই বলা হয় তারাও চাইছেন হাসিনা দেশে ফিরুক, মুখোমুখি হোক বিচারের। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. এটাই আইনগতভাবে হবে। 5ই আগস্ট দুপুরে যখন খবর এলো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, তখন অনেকের কাছেই এই তথ্য নিশ্চিত ছিল না তিনি কোন দেশে যাচ্ছেন। পরে ওই দিন রাতেই জানা যায় গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন হাসিনা। তাকে রিসিভ করতে এসেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন হাসিনা। যদিও বারবারই তিনি দাবি করেছেন গোপালগঞ্জ যাওয়ার টার্গেট নিয়েই তিনি বিমানে উঠেছিলেন। তবে হাসিনা যে C-130 হারকিউলিস বিমানে করে দেশ ত্যাগ করেন, সেই বিমান ল্যান্ডের মতো এয়ারপোর্ট সুবিধা গোপালগঞ্জে ছিল না। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে দাঁড়িয়ে সরাসরি বলেছেন হাসিনাই খুব স্বল্প সময়ের নোটিসে ভারতে প্রবেশের অনুরোধ জানিয়েছিলেন। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হলে বারবার হাসিনাকে ফেরাতে চিঠি দেওয়া শুরু করে ঢাকা। তবে সে সময় সেসব চিঠি ভারত শুধু রিসিভ হয়েছে বলেই জানায়, তবে তেমন কোনো জবাব দেওয়া হয়নি। অর্থাৎ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে যে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের চেষ্টা অন্তর্বর্তী সরকার করেছিল তা অনেকটাই ভেস্তে যায়। তবে ফেব্রুয়ারির নির্বাচন বদলে দেয় দৃশ্যপট। নতুন করে চেষ্টা শুরু হয় ঢাকা দিল্লির সম্পর্ক হালনাগাদের। সর্বশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। Any extradition request will be looked into given its legalities, given the legal issues that are involved and the judicial processes that are involved. হাসিনা পালানোর ঠিক পরদিন 6 আগস্ট 2024 তারিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে জানান শেখ হাসিনা খুব অল্প সময়ের নোটিসে ভারতে এসেছেন। পরে বিষয়টি নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণই তার নিজস্ব বিষয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন বাংলাদেশ যদি হাসিনার প্রত্যর্পণ চায় তাহলে ভারত কি করবে। জয়সওয়াল উত্তর দেন এটি হাইপোথেটিক্যাল প্রশ্ন, অর্থাৎ তখনও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের কোনো অনুরোধ করেনি বিধায় ভারত বিষয়টি নিয়ে অবস্থান জানাতে অস্বীকৃতি জানায়। একই ব্রিফিংয়ে তিনি জানান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সম্পর্ক চলমান রয়েছে। বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পাঠায়। ভারত সে সময় কোনো তাৎক্ষণিক মন্তব্য প্রকাশ করেনি। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ পাঠানোর পর ভারত শুধু অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করে, তবে তখন বিস্তারিত কোনো প্রকাশ্য মন্তব্য দেশটি দেয়নি। বাংলাদেশের অনুরোধের প্রায় 1 বছর পর প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে, সেটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের সংসদে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যু ওঠে। প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ করেছে। তবে তিনি স্পষ্ট করেন ভারত এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অনুরোধটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ভারত সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে পর্যালোচনা করা হচ্ছে। শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানানোর পর এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি আরও বলেন, প্রত্যর্পণ সংক্রান্ত যে কোনো বিষয় একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী নিষ্পত্তি করা হবে। 14 জুলাইয়ের বক্তব্যের 3 দিন পর নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে কথা বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জয়সওয়াল আবারও জানান, ঢাকার করা হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। Any extradition request will be looked into given its legalities, given the legal issues that are involved and the judicial processes that are involved. পাশাপাশি তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের প্রযোজ্য আইন, বিচারিক প্রক্রিয়া ও আইনি বিধান অনুযায়ী। এ বক্তব্যের মাধ্যমে ভারত আবারও জানিয়ে দেয়, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি দেশটি তার আইনি পর্যালোচনার মধ্যেই রেখেছে। হাসিনা পালানোর পর থেকে দেশের অন্যতম আলোচিত ইস্যু ছিল জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার কার্য। 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা শোনায়। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. যদিও মামলার বিচার কার্যে হাসিনা উপস্থিত ছিলেন না এবং তিনি কোনো আইনজীবীও নিয়োগ করেননি। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ইস্যুতে সেই রায়ের কথা মনে করিয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে আসলে তাকে সাজা ভোগ করতে হবে। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. এটাই আইনগতভাবে হবে। এদিকে ভারতে থেকে প্রতিনিয়তই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন ক্ষমতাচ্যুত এই আওয়ামী নেত্রী। অন্তর্বর্তী সরকার 2025 সালের ফেব্রুয়ারি মাসে হাসিনার ভারতে বসে দেওয়া এসব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে, দেয়া হয় প্রতিবাদ লিপিও। সে সময় ভারতের পক্ষ থেকে জানানো হয়, এসব বক্তব্য হাসিনার ব্যক্তিগত, ভারতের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে এরপরও হাসিনার বক্তব্য থেমে থাকেনি। বর্তমানে তিনি আওয়ামী লীগের ফেসবুক পেজ ও টেলিগ্রাম চ্যানেলে প্রায় বক্তব্য দিয়ে থাকেন এবং দায়মুক্তি নামের একটি অনলাইন আলোচনাতেও অংশ নিয়ে থাকেন। উল্লেখ্য, হাসিনার ইস্যুকে পাশে রেখেই এক পর্যায়ে সম্পর্ক মেরামতের কাজে হাত দেয় ভারত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশে এসে তিনি বলেন, শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সরকার সমর্থন করে না। এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। পরবর্তীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সে সময় বাংলাদেশে আসে ভারতের প্রতিনিধি দল। তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বাংলাদেশে নিয়োগ করা হয় নতুন হাই কমিশনারও। হাসিনার পতনের পর থেকে দুই দেশের ভিসা আদান প্রদানে তৈরি হয় জটিলতার। বাংলাদেশিদের পর্যটক ভিসা দেয়া বন্ধ করে দেয় ভারত। জবাবে বাংলাদেশও বন্ধ করে দেয় ভারতীয়দের জন্য পর্যটক ভিসা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সম্প্রতি চীন সফরে যান, তখনই ভারত ঘোষণা দেয় পর্যটক ভিসা চালু করার। অর্থাৎ হাসিনাকে পাশ কাটিয়েই এগিয়ে চলতে শুরু করে দুই দেশের কূটনীতি। হাসিনা বারবার দাবি করেছেন, বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণাতে তিনি কোনো বিদেশি পরামর্শ নেননি। তবে বিবিসি বাংলার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে কূটনৈতিক ও বিশেষজ্ঞদের বরাতে দাবি করা হয়, ভারতের পরামর্শ মেনেই এই ঘোষণা দিয়েছেন তিনি। গত 1.5 বছরের বেশি সময় ধরে হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ সরকারের নোট ভার্বাল বা আনুষ্ঠানিক অনুরোধের কোনো জবাব না দিয়ে ভারত সেটিকে মূলত ঝুলিয়ে রেখেছে। 1.5 বছরের মধ্যে ভারত হাসিনার বিষয়ে যতবারই মুখ খুলেছে, মন্তব্য ছিল প্রায় এক ধরনেরই। আইনি জটিলতাকে কেন্দ্র করে ভারত বিষয়টি নিয়ে সামনে এগোনো থেকে বিরত থেকেছে। এদিকে দেশের পত্রপত্রিকার খবর বলছে, শেখ হাসিনা চান না আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কারো হাতে চলে যাক। সুতরাং নেতাকর্মীদের চাঙ্গা করতেই হাসিনা ঘোষণা দিয়েছেন ফেরার, এমনই মত অধিকাংশ বিশ্লেষকের। তবে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের গ্রিন সিগন্যাল রয়েছে, এমনটা মনে করা হচ্ছে রণধীর জয়সওয়ালের সর্বশেষ বক্তব্যে। তবে তিনি তার কূটনৈতিক বক্তব্যে কোথাও কোনো নিশ্চয়তা দেননি, বরং গত 1.5 বছরের মতোই একই সুরে কথা বলছে দিল্লি। অর্থাৎ হাসিনার ফেরা নিয়ে ভারতের অবস্থান এখনো সেই আগের মতোই। শেখ সাদি, মানবজমিন, ঢাকা।